আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সৌদি আরব কম্পিউটার পরীক্ষার ৬ নম্বর পর্বটা আপলোড করব। আশা করি আপনারা দেখে অনেক উপকৃত হবেন। যারা নিয়মিত ১ থেকে ৬টা পর্ব একবার করে হইলেও দেখেন, তাদের জন্য এই কম্পিউটার পরীক্ষাটা অনেক আহসান হয়ে যাইব, সহজ হয়ে যাইব। তো আমি আগেও বলছি, এখনো বলতেছি, যারা পরীক্ষা দিবেন তারা আগে কম্পিউটারে প্রশ্নটা বুঝবেন ভালো কইরা। প্রশ্নটা তাড়াহুড়া করে বুঝতে গেলে উত্তরটা ভুল দিবেন, ভুল হয়ে যায়। এটা আমি নিজেও হয়েছে। তো এই জন্য প্রশ্নটা আগে বুঝতে হবে খুব ভালোভাবে। প্রশ্নটা যদি ভালোভাবে বুঝতে পারেন, উত্তরটা একদম সহজ হয়ে যাইব। তো এই জন্য কথা না বাড়িয়ে চলে যাব ডিসপ্লেতে। আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরো নতুন নতুন ভিডিও দেব আপনাদের জন্য সৌদি আরবের। ওকে, সবাই সাথেই থাকুন। যাই হোক, এখন চলে আসলাম ডিসপ্লেতে। আমি এখন KSA দাল্লা সফটওয়্যারে প্রবেশ করব। তো প্রবেশ করলাম। এখন ত্বক পরীক্ষাতে চলে আসলাম। ১ ২ ৩ ৪ ৫, এই ৫টা আগে দিছিলাম। এখন ৬ নম্বর। দেখেন পরীক্ষার প্রশ্ন বলি সবার লাস্টে, এই ৬ নম্বর প্রশ্নে এখন আমরা যাব। প্রবেশ করলাম। দেখেন এখানে ১ থেকে ৩৩, মানে এটার প্রত্যেকটার মধ্যে ৩০টা করে প্রশ্ন। এই ৬ নম্বরে এটার মধ্যে ৩৩টা প্রশ্ন। তার মানে এখানে ৩টা প্রশ্ন বেশি আছে। তারপরে এগুলা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। এই দেখেন প্রশ্ন, ১ নম্বর প্রশ্ন, এই সাইন মানে কি? অতিক্রম করবেন না, নো পার্কিং এর শেষ, অপেক্ষা, কোনো অপেক্ষা, দাঁড়ানো, থামানো, উপরের কে হয় না। এটা হলো কোনো অপেক্ষা, দাঁড়ানো, থামানো। এটা হলো ৩ নম্বরটা সঠিক উত্তর। দেখেন সঠিক উত্তর ৩ নম্বরটা। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম। দেখেন সেম প্রশ্নটাই এখানে আসছে, কিন্তু এটার প্রশ্নটা ঘুরে আসছে। কখন এই ট্রাফিক লাইট দ্বারা নির্দেশিত গাড়ি থামানো নিষিদ্ধ? মানে এই চিহ্নটা দ্বারা কখন গাড়ি থামানো নিষিদ্ধ? ১ নম্বরে ট্রাফিক লাইটে, ২ নম্বরে ট্রাফিক লাইটের পরে প্রথম মোড়ে, ৩ নম্বরে ট্রাফিক লাইট থেকে ২০ মিটার দূরে, ৪ নম্বরে ট্রাফিক লাইটের ২০ মিটার আগে। এটা হলো ট্রাফিক লাইটে, মানে ট্রাফিক সিগন্যালে এরকম চিহ্ন থাকলে দাঁড়ানো নিষিদ্ধ, মানে যাইতে পারবেন আপনি। এই দেখেন ট্রাফিক লাইটে। দ্বিতীয় প্রশ্নটাও সঠিক হয়েছে। এখন আমরা ৩ নম্বর প্রশ্নে, দেখেন ৩ নম্বর প্রশ্ন সেম প্রশ্নটাই আসছে। এই ট্রাফিক লাইট দ্বারা নির্দেশিত গাড়ি থামানোর উপর নিষেধাজ্ঞা কখন শেষ হয়? দেখেন এটা একটা প্রশ্নরে, মানে একটা চিহ্নরে 3টা প্রশ্ন ৩ রকমের দিছে। এই ট্রাফিক লাইট দ্বারা নির্দেশিত গাড়ি থামানোর উপর নিষেধাজ্ঞা কখন শেষ হয়? ট্রাফিক লাইটে, ট্রাফিক লাইট পরে প্রথম মোড়, ট্রাফিক লাইট থেকে ২০ মিটার দূরে, ট্রাফিক লাইটের ২০ মিটার আগে। এটা হলো ২ নম্বরটা, ট্রাফিক লাইটের পরে প্রথম মোড়। দেখেন প্রশ্নটা ভালো করে পড়বেন, তাইলে উত্তরটা সহজ হইব। একই চিহ্ন দিয়ে 3টা প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দিছে পরপর। এখন চলে যাব তৃতীয় ও চতুর্থ প্রশ্নে। দেখেন ভুল বাক্যাংশ কি? জরুরি যানবাহনের বিশেষ অধিকার নেই এবং সকল ট্রাফিক আইন মেনে চলতে হবে। জরুরি গাড়ির পিছনে সরাসরি গাড়ি চালানো নিষিদ্ধ এবং আপনাকে অবশ্যই কমপক্ষে 50 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। আপনি যদি জরুরি যানবাহন দেখতে পান, তবে আপনাকে অবশ্যই অবিলম্বে লেনটি পরিষ্কার করতে হবে। আপনি ভিজুয়াল এবং আকস্মিক সতর্কতা সংকেত দ্বারা জরুরি গাড়ি শনাক্ত করতে পারেন। এটা হলো ভুল বাক্যাংশ। জরুরি যানবাহনের বিশেষ অধিকার নেই এবং সকল ট্রাফিক আইন মেনে চলতে হবে। এটা হলো প্রথমটা। দেখেন এবার চলে যাব ৫ নম্বর প্রশ্নে। চলে আসি ৫ নম্বরে। ভুল বাক্যাংশ কি? বয়স্ক মানুষ এবং দুর্বল ব্যক্তিরা রাস্তায় ঝুঁকির মধ্যে থাকে, কারণ তাদের প্রায় দৃষ্টি শক্তি কম থাকে। দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা থাকায় বয়স্ক ও দুর্বল মানুষ সড়কে নিরাপদ। এটা হলো ২ নম্বরটা। বাকি প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এখন আমরা চলে যাব ৬ নম্বর প্রশ্নে। দেখেন ভুল বাক্যাংশ কি? এটাও একই রকমের প্রশ্ন, ৩-৪টা করে আসতেছে। শিশুরা ট্রাফিক নিয়ম না জানার কারণে রাস্তায় ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুরা রাস্তায় ঝুঁকিপূর্ণ কারণ তারা ছোট এবং তারা ট্রাফিক দেখে না।
শিশুরা দ্রুত চলাচল না করায় রাস্তায় ঝুঁকির মধ্যে রয়েছে। এটা হলো 3 নম্বরটা। 4 নম্বর প্রশ্নটা আপনারা পড়া নেবেন, বাকিগুলোও পড়বেন, দরকার হয় থামাইয়া পড়া একটু ভালো করে বুঝবেন। তারপরে চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। ড্রাইভিং শুরু করার আগে একজন ড্রাইভারকে কি পরীক্ষা করা উচিত? কোনো ক্ষতির জন্য জানালা, লাইট, আয়না এবং টায়ার পরীক্ষা করা। কুলান্টের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। 2 মিনিট ধরে হর্নের অবস্থা পরীক্ষা করুন। উপরের কে হয় না। ড্রাইভিং শুরু করার আগে একজন ড্রাইভারকে কি পরীক্ষা করা উচিত? এইটা প্রথমটা, 1 নম্বরটা। ওকে, এখন আমার 7 নম্বর প্রশ্ন শেষ। চলে যাব 8 নম্বর প্রশ্নে। প্রশ্নগুলো পড়বেন ভালোভাবে, উত্তরগুলো সবগুলা উত্তর দেখবেন। চলে আসলাম 8 নম্বরে। অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের মূল্যায়ন করার সময় আপনাকে কি বিবেচনা করতে হবে? তাদের বয়স, তাদের মনোযোগ, তাদের উদ্দেশ্য, উপরের সবগুলা। এখন চলে যাব 9 নম্বর প্রশ্নে। পথচারী লাইনে সবুজ অন্তরন্ত আলুর মানে কি? পথচারীদের আলু শীঘ্রই লাল হয়ে যাবে, রাস্তা পার হওয়া, পথচারীদের দ্রুত সরে যেতে হবে এবং পথ পরিষ্কার করতে হবে। পথচারীদের আলু নিভে গেছে, তাই রাস্তা পার হবেন না। পথচারীদের আলু শীঘ্রই স্থায়ী সবুজ হয়ে যাবে এবং আপনি রাস্তা পার হতে শুরু করতে পারেন। উপরের সবগুলা। এটা হইলো 1 নম্বরটা। ঠিক আছে, এখন চলে যাব আমরা 10 নম্বর প্রশ্নে। কোন ট্রাফিক নিয়ম মেনে চলা এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের অধিকারকে সমান করা গুরুত্বপূর্ণ দুর্ঘটনা এড়াতে? কেন ট্রাফিক নিয়ম মেনে চলা এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের অধিকারকে সম্মান করা গুরুত্বপূর্ণ? দেখছেন, প্রশ্নটা ভালো করে পড়লে কিন্তু উত্তরটা আমার জন্যই সহজ হয়ে যায়। তার মানে আপনারা ভালো করে পড়বেন। দুর্ঘটনা এড়াতে, রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর জন্য ট্রাফিক প্রবাহের অনুমতি দিতে, উপরের সবগুলা। এটা হবে উপরের সবগুলা। ঠিক আছে, প্রশ্নটা আপনারা ভালো করে পড়বেন, মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে উত্তরটা দিবেন। ওইখানে কিন্তু সময় পাবেন আপনারা 35 মিনিট। 35 মিনিটে 22টা সঠিক উত্তর দিতে পারলেই আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন। এখন চলে আসলাম 11 নম্বর প্রশ্নে। এই সতর্কতা চিহ্নের সাথে সম্পর্কিত ভুল বিবরণ কি? একটি একমুখী সেতু আছে এবং আমাকে সেতু থেকে 20 মিটার বা তার কম পার্ক করার অনুমতি নেই। একটি একমুখী সেতু আছে, আমাকে এই সেতুতে থামতে দেওয়া হচ্ছে না। একটি একমুখী সেতু রয়েছে, আমি এই সেতুতে 20 কিলোমিটার ঘন্টার চেয়ে দ্রুত গতিতে গাড়ির অনুমতি পাই না। একটি একমুখী সেতু আছে, এই ব্রিজের অন্য যানবাহন ওভারটেক করার অনুমতি নেই। সম্পর্কিত ভুল বিবরণ কি? এটা হলো 3 নম্বরটা সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নটা পড়বেন। তারপরে এই দেখেন, আমরা 11 থেকে 11টা নিচে কর্নারে দেখেন লাল চিহ্ন, এখানে 0 আর সঠিক চিহ্ন 11টা, মানে 11টা থেকে 11টাই আমরা উত্তীর্ণ হয়েছি। ওকে, এখন নেক্সট প্রশ্নে চলে যাব। 12-র মধ্যে 33 এই পয়েন্টগুলোর মধ্যে কোনটি চালকের আচরণবিধির অংশ? পাবলিক রাস্তায় রক্ষণান্ত এবং চরম সতর্কতার সাথে গাড়ি চালানো, অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের অধিকারকে সম্মান করুন, সকল ট্রাফিক আইন মেনে চলুন, উপরের সবগুলা। দেখেন, প্রশ্নটা আবার পড়ি। এই পয়েন্টগুলির মধ্যে কোনটি চালকের আচরণবিধির অংশ? উপরের সবগুলাই। ঠিক আছে, এখন চলে যাব 13 নম্বর প্রশ্নে। চলে আসলাম। সতর্কতা চিহ্নটি কেমন দেখাচ্ছে? ত্রিভুজ উপরে নির্দেশ করেছে, গোলাকার আকৃতি 2 মে অন্তর্ভুক্ত। সতর্কতার চিহ্নটি কেমন দেখাচ্ছে? গোলাকার আকৃতি। একটা ভুল করছি, যাই হোক, এটা ত্রিভুজ উপরে নির্দেশ করেছে, মানে এটা প্রশ্নটা ভুল করছি। একটা দেখেন নিচে 1 উইটা গেছে খরচ। তো এখন আমি চলে যাব 14তে চলে আসছি। নিচের কোনটি লঙ্ঘন পয়েন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত লঙ্ঘন নয়? সিট বেল্ট না পরে গাড়ি চালানো, রাউন্ড বোর্ডে গাড়িগুলোকে পথ না দেওয়া, লাল আলোতে থামছে না, প্রবেশদ্বারের সামনে গাড়ি থামানো। নিচের কোনটি লঙ্ঘন পয়েন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত লঙ্ঘন নয়?
রাউন্ড বোর্ডে গাড়িগুলোকে পথ না দেওয়া, প্রবেশদ্বারের সামনে গাড়ি থামানো, সিট বেল্ট না পরে গাড়ি চালানো। এটা প্রবেশদ্বারের সামনে গাড়ি থামানো। দেখেন আমি দুইটা ভুল করছি, নিচে দুইটা উইটা গেছে ভুল। এখন নেক্সট, নিচের কোনটি ক্যাটাগরি 1 লঙ্ঘনের উদাহরণ? এত ধীরে গতিতে গাড়ি চালানো যাতে ট্রাফিককে বাধা দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। গতিসীমা 25 কিলোমিটার/ঘন্টা বেশি করে ছাড়িয়ে যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো। উপরের কেউই না। নিচের কোনটি ক্যাটাগরি 1 লঙ্ঘনের? মেয়াদ উত্তীর্ণ গাড়ি। উপরের কেউই না। দেখেন আমি পরপর তিনটা ভুল করে লাইছি। আমি যদি এটা আরেকটু মনোযোগ দিয়ে পড়তাম, আরেকটু মনোযোগ সহকারে দিতাম, হয়তো আমি এখান থেকে একটা হইলো পারতাম। তো যাই হোক, এখন চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নে। চলে আসলাম 16 নম্বর প্রশ্নে। ছবির নিচের 4টি গাড়ির মধ্যে শুধুমাত্র একটি সঠিকভাবে পার্ক করা আছে, কোনটি? ছোট তীরগুলো গাড়ির সামনের দিকে নির্দেশ করে। বি, যানবাহন বি সঠিকভাবে পার্কিং করা আছে। দেখেন প্রশ্নটা পড়বেন মনোযোগ সহকারে, গাড়ির চিহ্নগুলা দেখবেন মনোযোগ সহকারে, উত্তরগুলা দেখবেন সঠিক মনোযোগ সহকারে। চলে গেলাম 17 নম্বর প্রশ্নে। এখন ট্রাফিক দুর্ঘটনার ক্ষেত্রে আপনার কি করা উচিত? দুর্ঘটনাস্থলে গাড়ি থামিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা। ট্রাফিক পুলিশ না আসা পর্যন্ত দুর্ঘটনাস্থলকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা। দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা প্রদান। উপরের সবগুলো। এটা হলো উপরের সবগুলো, ঠিক আছে। এখন চলে আসবো আমি পরবর্তী প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে চলে আসলাম। আপনি ভালো আবহাওয়ায় 50 কিলোমিটার/ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন এবং আপনি বুঝতে পারেন যে এমন একটি পরিস্থিতি রয়েছে যার জন্য আপনাকে ব্রেক প্রয়োগ করতে হবে। গাড়িটি থামার আগে কত দূর যাবে? স্টপিং দূরত্ব কত হবে? 15 মিটার, 40 মিটার। দেখেন আমি এটা না বুঝা তাড়াতাড়ি দিয়ে লাইছি, তারপরে ভুল করলাম, 4টা ভুল হয়ে গেছে। দেখেন প্রশ্নটা পড়বেন, উত্তরগুলা পড়বেন, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। নেক্সট, এখন চলে আসলাম 19 নম্বর প্রশ্নে। আপনি কিভাবে স্টপিং দূরত্ব কমাতে পারেন? আপনি গতি বাড়ান, আপনার সতর্কতা বাড়ান, ব্রেক করার জন্য প্রস্তুত হন এবং ব্রেক পেডেল না চাপিয়ে আপনার পা রাখুন। গতি কমান, আপনার সতর্কতা বাড়ান, আপনার পা ব্রেক প্যাডেলের উপর রাখুন এবং গাড়ি চালানোর সময় হালকাভাবে ব্রেক করুন। আপনার গতি হ্রাস করুন, আপনার সতর্কতা বাড়ান এবং ব্রেক করার জন্য প্রস্তুত হন এবং ব্রেক পেডেল না চাপিয়ে আপনার পা রাখুন। গতি কম করুন, টায়ার চেক করুন এবং ব্রেক করার জন্য প্রস্তুত হন। আপনি কিভাবে স্টপিং দূরত্ব কমাতে পারেন? আপনার গতি বাড়ান, আপনার গতি কমান। দেখেন আরেকটা ভুল করছি, 5টা ভুল করে ফেলাইছি। সঠিক উত্তর হলো এটা। ভালোভাবে পড়বেন, তারপরে দিবেন। ওকে, নেক্সট। আপনি কিভাবে প্রতিক্রিয়া দূরত্ব কমাতে পারেন? গাড়ি চালানোর গতি বাড়ান, গান শুনলে যা আপনাকে জাগিয়ে রাখে, ব্রেক পেডালে পা রাখুন কিন্তু চাপ দেবেন না, নিয়মিত টায়ারের চাপ পরীক্ষা করুন। গাড়ি চালানোর গতি বাড়ান। আপনি কিভাবে প্রতিক্রিয়া দূরত্ব কমাতে পারেন? ব্রেক পেডালে পা রাখুন কিন্তু চাপ দিবেন না। দেখেন 6টা ভুল করছি, আমি 8টা ভুল পর্যন্ত জিতমু, কিন্তু এখন 6টা ভুল করে ফেলাইছি। নেক্সট, ব্রেকিং দূরত্ব কখন দীর্ঘ হয়? বেশি গতিতে গাড়ি চালালে, চালক বিভ্রান্ত বা ক্লান্ত হলে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানো। উপরের সবগুলা। ব্রেকিং দূরত্ব কখন দীর্ঘ হয়? দেখেন বেশি গতিতে গাড়ি চালালে। ওকে, 7টা ভুল করছি। আপনাদের জন্য আরো ভালো হয়েছে আমি এই ভুলগুলা করাতে, কারণ আপনাদের মনোযোগ আর একটু বাড়বে। ওকে, নেক্সট। এখন প্রতিক্রিয়া দূরত্ব কখন দীর্ঘ হয়? বেশি গতিতে গাড়ি চালালে, চালক বিভ্রান্ত বা ক্লান্ত হলে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানো। উপরের সবগুলা। প্রতিক্রিয়া দূরত্ব কখন দীর্ঘ হয়? দেখেন ওই প্রশ্নটাই কিন্তু একটু ঘুরাইয়া করছে। বেশি গতিতে গাড়ি চালালে, চালক বিভ্রান্ত বা ক্লান্ত হলে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানো। উপরের সবগুলা। এটা হলো উপরের সবগুলা, ঠিক আছে। এখন চলে আসলাম, আপনি কিভাবে ব্রেকিং দূরত্ব গণনা করবেন? গতি x3, গতি 10, গতি x3 সমান
10, গতি x10, গতি 10, গতি x10, গতি 10। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়বেন, উত্তর দিবেন। আমি এখন চলে যাব 24 নম্বর প্রশ্নে। চলে আসলাম 24 নম্বর প্রশ্নে। আপনি প্রতিক্রিয়া দূরত্ব কিভাবে গণনা করবেন? 10 × 7, 10 গতি ইন্টু 10 গতি 10, 10 × 3 × 3 গতি 3। দেখেন আমি 8টা ভুল করে ফেলাইছি, 8টা পর্যন্ত মাপ আছে। আরেকটা ভুল করলে আমি ফেল। তারপরও আমি ফেল করলেও সমস্যা নাই, কিন্তু আপনারাও কিন্তু মনোযোগ দিয়ে পড়বেন এবং কি প্রশ্নগুলো দেখবেন, ফেল হবেন না। চলে আসলাম 25 নম্বর প্রশ্নে। ব্রেকিং দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয় ড্রাইভার বিপদ শনাক্ত করার মুহূর্ত থেকে ব্রেকিং গুলো চাপ প্রয়োগ না করা পর্যন্ত গাড়ির দ্বারা ভ্রমণ করা দূরত্ব। একজন চালক বিপদ শনাক্ত করার মুহূর্ত থেকে একটি সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত এটি যানবাহন যে দূরত্ব অতিক্রম করে, ড্রাইভার ব্রেক প্রয়োগ করার মুহূর্ত থেকে গাড়িটি সম্পূর্ণভাবে থামানো পর্যন্ত গাড়ি যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এটা হলো 3 নম্বরটা। আমি এখন 17টা জিতছি, 8টা ফেল করে ফেলাইছি অলরেডি। এখন নেক্সট দেখেন 26 নম্বর প্রশ্নটা। প্রতিক্রিয়া দূরত্ব চিন্তা দূরত্ব সংজ্ঞায়িত করা হয় হিসাবে। দেখেন এটা 1 নম্বরটাই উত্তরটা, বাকি প্রশ্নগুলো আপনারা পরে নেবেন। নেক্সটে চলে আসলাম 27 নম্বর প্রশ্নে। আপনি 30 মিনিট ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন, আপনি 1 সেকেন্ড কত মিটার কভার করেন? প্রায় 2 মিটার, প্রায় 9 মিটার, প্রায় 18 মিটার, প্রায় 25 মিটার, প্রায় 18। দেখেন আমি 9টা মাইরা দিছি, আমি ফেল হয়ে গেছি গিয়া। ঠিক আছে, এটা হলো 9 মিটার। ঠিক আছে, 18টা থেকে 9টা ভুল করছি। নেক্সটে যাই, 28 নম্বর প্রশ্নে চলে আসলাম। আপনি 60 কিলোমিটার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন, আপনি 1 সেকেন্ডে কত মিটার কভার করেন? এটা তো 18 মিটার, সহজ। ওকে, এবার নেক্সট। একটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে একটি প্রতিক্রিয়া ট্রিগার করতে কতক্ষণ লাগে? প্রায় 1 মিনিট, প্রায় 20 সেকেন্ড, প্রায় 1 সেকেন্ড, 1 সেকেন্ডের প্রায় 10তম। অপ্রত্যাশিত পরিস্থিতিতে একটি প্রায় 1 সেকেন্ড। এখন চলে আসলাম 30 নম্বর প্রশ্নে। আপনি একটি ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স অজু করেন, আমি আইতেছি। আপনি একটি ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে মোট ওজনের বেশি ব্যক্তিগত পরিবহন যানবাহন চালানোর অনুমতি দেওয়া হবে 3500 কেজি। ঠিক আছে, 21টা আমি সঠিক করছি। এখানে প্রশ্ন তো 3টা বেশি আছে, দেখা যাক কি হয়। এবার নেক্সটে চলে গেলাম। ছবির গাড়ি ডি এর মধ্যে গাড়ি পার্কিং করা নিষেধ কেন? চতুর্থীটি গাড়ির সামনের অংশকে প্রতিনিধিত্ব করে। পার্কিং বা গাড়ি থামানো নিষিদ্ধ একটি ট্রাফিক সাইন আছে। এটা হলো 1 নাম্বারটা। এখানে আমি 22টা উত্তর সঠিক দিয়েছি, 9টা ভুল করছি। আরো প্রশ্ন আছে কয়টা? আর 2টা প্রশ্ন আছে, দেখি। ছবিতে যানবাহন সি এর মধ্যে গাড়ি পার্কিং করার নিষেধ কেন? ছোট তীরগুলি গাড়ির সামনে অংশকে উপস্থাপন করে। পার্কিং বা গাড়ি থামানো নিষেধ একটি ট্রাফিক সাইন আছে। রাস্তার মাঝখানে গাড়ি রাখা হয়, যানবাহন উল্টো পথে থেমে যায়, গাড়িটি বাঁকে থামানো আছে। এটা উল্টো পথে থেমে গেছে, এই জন্য এটা নিষিদ্ধ। দেখেন প্রশ্নটা পড়বেন মনোযোগ সহকারে, তারপরে উত্তরগুলা পড়বেন। ওকে, এখন লাস্ট প্রশ্নে চলে আসলাম। দেখেন 33/33। ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স থাকলে চালক সহ কতজনকে আপনি গাড়িতে বহন করতে পারবেন? 5 জনের বেশি নয়, 9 জনের বেশি নয়, 12 জনের বেশি নয়, 7 জনের বেশি নয়। এটা দিলাম 12 জনের, 9 জনের বেশি নয়। ওকে, আমি 10টা ভুল করছি। দেখেন আমি এখন
ফেল করছি না পাস করছি রেজাল্টটা এখনই দেখবেন। 23টা সঠিক উত্তর দিছি, 10টা ভুল করছি। দেখেন, keep লার্নিং, প্র্যাকটিস টু ইমপ্রুভ ইউর স্কোর। মানে আমাকে আরো স্কোর উপরে উঠাইতে বলতেছে, কিন্তু এটা ফেল হয়েছি না, মোটামুটি সমান সমান আছি আর কি, এই জন্য এটা বলছে। যেহেতু ফেল হয়ে যাইতাম তখন ডাইরেক্ট লেখা আসলো যে আমি ফেল করছি, কারণ এখানে প্রশ্ন বেশি, তো এই জন্য 23টা প্রশ্ন উত্তর দিছি। আবার 22টা দিলে মনে হয় এটা ফেল হয়ে যাইতাম। ওকে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালোভাবে পড়াগুলা পড়বেন, সফলভাবে ইন্টারভিউ দিবেন এই আশা করি। আর বাকি আরো কিছু আছে ডাইভিং এর পয়েন্ট সম্পর্কে, ওই পয়েন্ট সম্পর্কগুলো দেব কিছুদিন পরে, আপলোড দেব। ওকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।